বিষয়ের দিকে রাজ্যে একটা বড় নির্বাচন কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে এবং ত্রিপুরা রাজ্যের যে বিধানসভার 60টি আসন রয়েছে সেই 60টি আসনের মধ্যে 20টি এসটি সংরক্ষিত আসন এবং সেই 20টি এসটি সংরক্ষিত আসন কিন্তু গোটা ত্রিপুরা রাজ্যের যে রাজনৈতিক যে দলের বিভিন্ন ক্ষমতা সেটা কিন্তু এই 20টা এসটি সংরক্ষিত বিধানসভার আসন বা টিটিএডিসির উপর অনেকটাই নির্ভর করে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে 2/3 আসনকে বাদ দিলে বাকি যে 1/3 আসন পড়ে থাকে সেই 1/3 আসনের মধ্যে যাদের ক্ষমতা বেশি থাকবে তারাই কিন্তু ত্রিপুরা রাজ্যের যে নির্বাচনিক যে ইতিহাস রয়েছে, নির্বাচনে যে বিভিন্ন রাজনৈতিক দলের উত্থান পতনের ঘটনা, সেটা কিন্তু এই টিটিএডিসির ওপরই অনেকটাই নির্ভর করে থাকে। আমরা এই গত নির্বাচনে দেখতে পেলাম যে টিটিএডিসির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো এবং সেই টিটিএডিসির সাধারণ নির্বাচনে সেখানকার জনতারা প্রায় যে ভোটের পার্সেন্টেজ আমরা দেখেছি সেটা প্রায় 70% কাছাকাছি এবং সেখানকার ভোটাররা বা সেখানকার যারা জনগণরা রয়েছেন তারা কাদের দিকে ঝুঁকে আছেন, কোন রাজনৈতিক দলের দিকে ঝুঁকে আছে, এটা তো পরিষ্কারভাবে দেখা গেছে। গত 2023-এর বিধানসভা নির্বাচনেও দেখা গেছে যে 18-র তুলনায় 23-এ যে ভোট পার্সেন্টেজ ছিল শাসক দলের কাছে সেটা অনেকাংশে কমেছে এবং সেটা কোথা থেকে কমেছে বা কোন রাজনৈতিক দল শাসক বিজেপির ভোট ব্যাংকে ভাগ ধরিয়েছিল সেটাও কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হতে গেছে। এবং যেহেতু বিজেপির কাছে সেই পরিমাণ আসন বা একক সংখ্যাগরিষ্ঠতা থাকলেও 60টি বিধানসভার মধ্যে সেই নিজেদেরকে মজবুত বা শক্তিশালী করার জন্য যতটা আসনের প্রয়োজন সেই আসনগুলি তাদের কাছে না থাকার কারণে কিন্তু মথাকে তারা পাশে রেখেছে। না হলে বিরোধী রাজনৈতিক দলকে, যে রাজনৈতিক দল প্রধান বিরোধী দলের ক্ষমতায় ছিল সেই রাজনৈতিক দলকে একক সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও বিজেপি কেন মথাকে তাদের সাথে সরকারে আজকে এখনো পর্যন্ত রেখেছে। এবং গত কিছুদিন আগে আমরা দেখছিলাম মুখ্যমন্ত্রীর একটা সাংবাদিক সম্মেলন যেটা তিনি দলীয় অফিস থেকে করেছেন। সেই সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী কি উল্লেখ করছেন? সেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে মথা কিন্তু আমাদের বিরোধী দল এডিসিতে, অর্থাৎ এডিসিতে মথা তাদের বিরোধী দল, রাজ্যের সরকারে তারা শরিক দল হিসাবে রয়েছে এবং মুখ্যমন্ত্রী সেখানে দলীয় অফিসে দলের হয়ে যখন কথা বলছেন তখন তিনি এটাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে শরিকিতে থাকার কারণে কোনোভাবেই মথা এডিসিতে সেই সুযোগটা বিজেপির কাছ থেকে কখনোই পাবে না। অর্থাৎ বিজেপি এডিসিতে মথার বিরোধিতা করবে না এমনটা ভাববার কোনো প্রয়োজন নেই, এটা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেছেন। কিন্তু প্রশ্ন হলো যারা ভোট দিচ্ছেন তারা নিশ্চয়ই কোনো নীতি বা কোনো এজেন্ডার উপর ভিত্তি করে তারা ভোট দিচ্ছেন। যেমন তিপ্রা মথার এজেন্ডা কি ছিল? সেটা ছিল গ্রেটার তিপ্রা ল্যান্ড বা তিপ্রাসাদের অধিকার, তাদের সামাজিক অধিকার, ল্যান্ড রাইটস, ল্যাঙ্গুয়েজ রাইটস, তার পাশাপাশি তাদের ভাষার অধিকার, সংস্কৃতির অধিকার। এই যে আমরা দেখতে পাই যে ককবরক ভাষায় রোমান হরফ নিয়ে যে বিভিন্ন আন্দোলন শুরু হয়েছিল তার অধিকার তারা কিন্তু সেখানে দাবি করছে এবং সেই অধিকারগুলির উপর ভিত্তি করে সাধারণ মানুষ মথার পাশে রয়েছে, সেটা তারা দেখিয়েছে এই নির্বাচনে, এডিসির সাধারণ নির্বাচনে। কিন্তু এখন এই নির্বাচনের পর কি বদল হতে পারে, কি পরিবর্তন আসতে পারে, নতুন কি কোনো পরিবর্তন হতে পারে, এই নিয়ে আমরা আজকে কথা বলবো। এবার পরিবর্তন বলতে আমরা বিগত দিনগুলিতে বহুবার দেখেছি যে রাজ্যে বহুবার বহু কারণে বহু সমীকরণ পরিবর্তিত হয়েছে। শাসক দলের মধ্যে মন্ত্রিসভার সম্প্রসারণ বহুবার ঘটেছে, কাউকে চেয়ার ছেড়ে দিতে হয়েছে, নতুন মুখ বা নতুন চেহারাকে চেয়ারে বসানো হয়েছে, মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন, তারপর নতুন মুখ্যমন্ত্রীর চেহারাকে তুলে ধরা হয়, তার 6 মাসের মধ্যেই নির্বাচন করা হয়
এবং সেই নির্বাচনে মুখ্যমন্ত্রী জয়ী হন। তারপর তিনি সেখানে স্থায়ীভাবে 1 বছর থাকেন। 2023 আবারও নির্বাচন হয়। তার পাশাপাশি আমরা মন্ত্রিসভার সম্প্রসারণের ঘটনাও দেখলাম। 2018 যাদেরকে টিকিট দেওয়া হয়েছিল, যারা জয়ী হয়েছিলেন, 2018 যারা মন্ত্রিসভায় বসেছিলেন বা মন্ত্রিসভার অংশ ছিলেন, 2023 পর্যন্ত কিন্তু তারা সবাই টিকতে পারেননি। 2023-এর আগে 2022 সালে আমরা দেখতে পাই যে মন্ত্রিসভার নতুন করে আবার বিস্তার করা হয়। সেখানে সেই সময়কার যে সকল ব্যক্তিত্বরা বা যে সকল তাদেরই বিধায়ক বা বিধায়িকারা দল বিমুখী হয়ে পড়েছিলেন, তাদেরকে ধরে রাখার জন্যে, তারা যাতে দল পরিবর্তন না করতে পারেন তাদেরকে ধরে রাখার জন্য তাদেরকে মন্ত্রিত্বের আসন দেওয়া হয়। কাদেরকে দেওয়া হয়েছিল সেটাও কিন্তু স্পষ্ট। এখন 2023-এর পরও আমরা দেখতে পাই যে একবার মন্ত্রিসভা সম্প্রসারণ করা হয়, শিক্ষা দপ্তর, সেই শিক্ষা দপ্তরের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়, উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্ব দেওয়া হয় কিশোর বর্মনকে। আবার আমরা দেখতে পাই মথা যখন সমর্থন করলো বিজেপিকে 2024-এর লোকসভা নির্বাচনের আগে, তারপর আবারও মন্ত্রিসভা সম্প্রসারণ হয়। সেই মন্ত্রিসভা সম্প্রসারণ হওয়ার পরে আমরা কি দেখতে পেলাম যে অনিমেষ দেববর্মা, তিনি অর্থাৎ মথার দলের বিধায়ক, এককালীন রাজ্যের যিনি বিরোধী দলনেতা ছিলেন, তিনি জায়গা পেলেন বনমন্ত্রী হিসাবে। তারপর একজন প্রতিমন্ত্রীকে রাখা হলো, বৃষকেতু দেববর্মা, এবং মন্ত্রিত্বের পদ নিয়ে বা দপ্তর নিয়ে যে খুব একটা খুশি ছিলেন না শুরু থেকেই অনিমেষ দেববর্মা, সেটাও কিন্তু আমরা স্পষ্টভাবে অনেকবার দেখেছি যে শাসক দলীয় সমর্থিত সরকার বা জোটের সরকারের মন্ত্রী হওয়ার পরেও বারবার সাংবাদিক সম্মেলনে অনিমেষ দেববর্মা বিক্ষুব্ধ ছিলেন। অনিমেষ দেববর্মার পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে তিনি, ওনার যে রাজনৈতিক অভিজ্ঞতা, সেই তুলনায় ওনাকে যে দপ্তর দেওয়া হয়েছে সেই দপ্তরটা কেন ওনাকে দেওয়া হলো, ওনার যোগ্যতা বুঝে কেন ওনাকে দপ্তর দেওয়া হলো না, এই নিয়ে তিনি কিন্তু বেশ কিছু প্রশ্ন করেছেন এবং তিনি যে অসন্তুষ্ট সেটা কিন্তু নিজেই তিনি সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করেছিলেন। এবার আইপিএফটির একমাত্র একজন বিধায়ক রয়েছেন, ওনাকেও মন্ত্রিত্বের পদে রাখতে হয়েছে বিজেপিকে। অর্থাৎ বিজেপির এত বিধায়ক থাকা সত্ত্বেও নিজেদের দলের বিধায়কদেরকে বঞ্চিত করে বা নিজেদের দলের মধ্যে যারা যোগ্য তাদেরকে বঞ্চিত করে বা যারা পুরনো নেতৃত্ব তাদেরকে বঞ্চিত করে সেখানে কিন্তু এই মন্ত্রিসভায় জায়গা দিতে বিজেপি বাধ্য হয়েছে মথার নেতৃত্বদেরকে। তার মধ্যে অনিমেষ দেববর্মা, বৃষকেতু দেববর্মা, আইপিএফটির শুক্লাচরণ নোয়াতি, অর্থাৎ জোট শরিক থেকেই কিন্তু তাদের 3 জন মন্ত্রী। আবার অন্যদিকে মথার দাবি হচ্ছে যে একটা শর্তেই নাকি মথা 2024-এর নির্বাচনের আগে 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন করেছিল, যে তাদের তরফ থেকে, মথার 13 জন বিধায়কের তরফ থেকে নাকি 3 জন মন্ত্রী থাকবেন রাজ্য বিধানসভায়, তাও আবার পূর্ণমন্ত্রী। কিন্তু দেখা গেল একজন মাত্র পূর্ণমন্ত্রী এবং একজনকে দেওয়া হলো রাজ্যমন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব। তো সেটাতেও তারা খুশি হননি এবং অপারেশন লোটাসের কথা কিছুদিন আগে আমরা শুনতে পেয়েছিলাম এবং সেই অপারেশন লোটাসের পেছনে যে মন্ত্রিসভা বিস্তারের ঘটনা জুড়ে আছে এটা কিন্তু 100% আমরা নিশ্চিত। তার কারণ তখনই কাউকে অফার করা হয়েছে দল পরিবর্তনের জন্য যখন তাদেরকে কোনো না কোনো মন্ত্রিত্বের জায়গা দেওয়া হবে বলে ধরা হয়েছে বা তাদেরকে মন্ত্রিত্বের জায়গা দেওয়া হবে এমন তাদেরকে কথা দেওয়া হয়েছে। আমরা আজকে বলছিলাম যে মন্ত্রিসভার বিস্তার হতে পারে এবং সেই বিস্তারে অনিমেষ দেববর্মাকে সরানো হবে। অনিমেষ দেববর্মা সেই জায়গা ধরে রাখতে পারবেন নাকি অন্য কোনো চেহারাকে সেই চেয়ারে বসানো হবে? তার কারণ ত্রিপুরা রাজ্যের বর্তমান যে পরিস্থিতি সেখানে কিন্তু সবকিছুই যারা ওপরের লেভেলের নেতৃত্বরা রয়েছেন তারাই সবকিছু নিয়ন্ত্রণ করছেন। অর্থাৎ যারা দলের সুপ্রিমো, যারা দলের সভাপতি বা দলের যারা সুপ্রিমো, তারাই কিন্তু এই পুরো বিষয়গুলিকে পরিচালনা করছেন। নির্বাচনের ভোটের ফলাফল যাই আসুক না কেন,
এডিসিতে মথা 24টা আসন পেলেও শুধুমাত্র যে সেই এডিসিতে প্রশাসনিক ক্ষমতায় থেকে মথা সন্তুষ্ট হবে তা কিন্তু নয়। যদি সেটা হতো তাহলে রাজ্য সরকারকে সমর্থন করার মথার কাছে কোনো প্রশ্নই ছিল না। এবার এই যে সমর্থনটা মথা রেখেছে, যদিও মথার তরফ থেকে প্রতিনিয়ত বিজেপির বিরুদ্ধে কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের করা হচ্ছে, বিজেপি পাল্টা একের পর এক অভিযোগ দায়ের করছে, রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ করছে, রাজনৈতিক সন্ত্রাস নিয়ে একের পর এক এফআইআর দায়ের করা হচ্ছে তিপ্রা মথার কর্মী সমর্থকদের বিরুদ্ধে, তাদের নেতৃত্বদের বিরুদ্ধে, তাদের যারা প্রার্থী ছিলেন জয়ী বা বিজিত প্রার্থী তাদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে। সেই সকল বিষয়গুলি নিয়ে এত কিছু আলোচনা সমালোচনা হলেও একে অপরের সাথ বা একে অপরের হাত কিন্তু মথা বিজেপি ছাড়ছে না। অর্থাৎ নিশ্চয়ই উপর থেকে বা দিল্লি থেকে বা হয়তো রাজ্যের যারা নেতৃত্বরা রয়েছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য যারা নেতৃত্বে রয়েছেন বিভিন্ন দলের, সেটা বিজেপির হতে পারে বা তিপ্রা মথার হতে পারে, তাদের সুপ্রিমো যারা রয়েছেন, নিশ্চয়ই তাদের কোনো না কোনো একটা নির্দেশ বা তাদের কোনো না কোনো একটা চাপ, তাদের কোনো না কোনো একটা অভ্যন্তরীণ পরিকল্পনা, সেই পরিকল্পনার জেরেই এই সম্পূর্ণ জোটটা রাজ্যের যে যারা শাসন করছে, রাজ্য সরকার পরিচালনা করছে, তারা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়ে নিচ্ছে। এবং যাদেরকে ঘিরে এত প্রশ্ন যে অপারেশন লোটাস হলে হয়তো মথার বেশ কিছু বিধায়করা বিজেপিতে চলে যেতে পারেন, এখন প্রশ্ন হচ্ছে তারা কেন চলে যাবেন? তারা যদি সেখানে চলে যান তাহলে নিশ্চয়ই তাদের যে বিধায়ক পদ রয়েছে সেটা খারিজ হয়ে যাবে। এবার যদি বিধায়ক পদ খারিজ হয়ে যায় তাদেরকে আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেই যে তাদের সেই বিধায়কের আসনটা টিকে থাকবে তাও কিন্তু নয়। এবং 6 থেকে 7 জন বিধায়করা বা অপারেশন লোটাসের মাধ্যমে যদি একাধিক নেতৃত্বদেরকে দল পরিবর্তন করিয়ে যদি তাদেরকে বিজেপিতে নেওয়া হয়, সবাইকে তো আর সেই মন্ত্রিসভায় জায়গা করে দেওয়া হবে না। তো এই দল পরিবর্তন আপাতত হচ্ছে কিনা বা এই অপারেশন লোটাসের মাধ্যমে বিধায়ক বিধায়িকারা আপাতত দল পরিবর্তন করছেন কিনা, তার থেকেও বড় বিষয় হচ্ছে যারা মন্ত্রিসভায় রয়ে গেছেন, যারা মন্ত্রিসভায় বর্তমানে অবস্থান করছেন, তারা সেই মন্ত্রিসভার অবস্থানে থাকবেন কি না। তার কারণ এই যে অনিমেষ দেববর্মার কথা আমরা বলছিলাম, যাকে ঘিরে বহু সমালোচনা হয়েছে, তিনি কিন্তু এখনো সংবাদ মাধ্যমের সামনে আসেননি। মথার একটা বিরাট জয় হয়েছে, সেই বিরাট জয়ের উল্লাস হয়েছে, বিজয় মিছিল হয়েছে, না তো সামাজিক মাধ্যমে, না সংবাদ মাধ্যমের সামনে, না রাস্তায়, কোথাও অনিমেষ দেববর্মাকে দেখা গেছে, না তো মথার সমর্থনে দেখা গেছে, না তো বিজেপির সমর্থনে দেখা গেছে। অর্থাৎ উনি এখন কোন দলে রয়েছেন, কোন দলের প্রতিনিধিত্ব করছেন, কোন দলের বিধায়ক হয়ে তিনি মন্ত্রিসভায় গিয়ে পৌঁছেছেন, সেটা কিন্তু একেবারেই পরিষ্কার নয়। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি মথার সাথে থাকছেন কিনা, বিজেপিতে যাচ্ছেন কিনা, সেটা হয়তো আর কিছুদিনের মধ্যেই স্পষ্ট হবে। তার কারণ আমরা গতকালকে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে প্রদ্যোৎ কিশোর দেববর্মনও চাইছেন না যে ওনার দলের বিধায়করা দল ছেড়ে সরে দাঁড়ান, তার কারণ তাহলে দল দুর্বল হয়ে পড়বে। যে সংখ্যায় যে 13 জন বিধায়ক, এটা হচ্ছে একটা আমরা যদি বলি ভোট ব্যাংক, এই ভোট ব্যাংকের দ্বারাই প্রদ্যোৎ কিশোর দেববর্মন রাজ্য সরকারকে বা বিজেপিকে চাপে রাখতে পারবেন। দিল্লিতে এই 13 জন বিধায়কদের সংখ্যা দেখিয়ে তিনি বিভিন্ন রাজনৈতিক চাল দিতে পারবেন, কিন্তু সেই 13 সংখ্যাটাই যদি কমে যায়, সেটা যদি কমে 5, 6 কিংবা 7-এ এসে দাঁড়ায়, তাহলে বেশিরভাগ মেজরিটি তো বিজেপির দিকেই থাকছে। তখন বিজেপির মথার খুব একটা প্রয়োজন লাগবে না বা প্রয়োজনে তারা আসবে না। তো এই বিষয় মাথায় রেখে দুটো দিককে সমানভাবে বজায় রাখার জন্যই কি তাহলে এখন পরিস্থিতি খুব একটা স্বাভাবিক রয়েছে? এবং এই স্বাভাবিক পরিস্থিতি যদি পরিবর্তিত হয় তাহলে সেখানে মন্ত্রিসভার সম্প্রসারণ হওয়াটা একেবারে 100% সম্ভাবনা রয়েছে যে মন্ত্রিসভায় সম্প্রসারণ হবে, এবং যাদেরকে অপারেশন লোটাসের মাধ্যমে স্থায়ীভাবে নিয়ে আসার পরিকল্পনা বিজেপি করছে, তারা স্থায়ীভাবে হয়তো তখনই আসবে যখন এই মন্ত্রিসভায় তাদেরকে জায়গা দেওয়া হবে। এবং যদি জায়গা দেওয়া না হয় তাহলে তাদের কাছে মথার বিধায়ক হিসাবেও তারা যে ফ্যাসিলিটি বা পরিষেবা পাবেন, বিজেপির বিধায়ক বা বিধায়িকা হয়েও তারা সেই পরিষেবাটাই পাবেন।
তো দেখার বিষয় হচ্ছে যে মন্ত্রিসভার সম্প্রসারণে অনিমেষ দেববর্মার নাম সরে তাহলে কি নতুন যে বেশ কিছু নাম সামনে উঠে আসছে, যে মথার একটা বিরাট জয়, এডিসিতে তাদের 24টা আসন তাদের দখলে রয়েছে, তো সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নতুন অন্য কোনো চেহারা বা মথার তরফ থেকে নতুন কাউকে কি এই মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্যে চাপ সৃষ্টি করতে পারেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন? তার কারণ মন্ত্রিসভার সম্প্রসারণ যে খুব একটা করা যাবে না তা নয়, বেশ কিছু দপ্তর এখনো রয়ে গেছে যা অবন্টিত, যা মুখ্যমন্ত্রীর কাছেই রয়েছে। তো সেই দপ্তরগুলিকে বন্টন করে দেওয়া হবে কিনা সেটাও দেখার। নিজের দলের বিধায়ক বিধায়িকাদেরকে দেওয়া হবে নাকি শরিক দলের তরফে সেই সম্পূর্ণ যে ক্ষমতা বা ক্যাবিনেটের যে মন্ত্রিত্বের ক্ষমতা সেটাকে ভাগ করে দেওয়া হবে। এবং যারা তাদের মন্ত্রিত্বের যে দপ্তর নিয়ে যারা অসন্তুষ্ট রয়েছেন তারা কি সন্তুষ্ট হবেন বা তাদেরকে কি বড় কোনো দায়িত্ব দেওয়া হবে, নাকি তাদেরকে সরিয়ে নতুন কোনো চেহারাকে নিয়ে আসা হবে? আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনায় থাকবো। তার কারণ এখনকার পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী 27শে এপ্রিল টিটিএডিসিতে আগে শপথ গ্রহণ হবে এবং সেই শপথ গ্রহণের সময় হয়তো আমরা দেখতে পাবো যে আদতে যারা বিমুখ চলে গেছিলেন দল থেকে বা তিপ্রামথার দিক থেকে, তারা কি তিপ্রামথার সমর্থনে খুমলুঙে থাকছেন, নাকি তারা অন্য পরিকল্পনা বা অন্য ব্যবস্থা নিয়ে একেবারে নিশ্চিত হয়ে পড়েছেন? আপনারা আপনাদের মতামত জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি বিস্তারিত আলোচনা থেকে। আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় থাকবো। ততক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।